আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাম্পের শান্তি চুক্তি ভেঙে আবার কেন সংঘাতে জড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া? রাশিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত, আরোহীদের ভাগ্য এখনও অজানা। ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। এবং সর্বশেষ থাকবে, ইমরান খানের দেখা না পেয়ে কারাগারের বাইরে বসে রইলেন বোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ট্রাম্পের শান্তি চুক্তি ভেঙে আবার কেন সংঘাতে জড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ভেঙে আবার সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এ দুই প্রতিবেশীর মধ্যে গত সোমবার ৮ ডিসেম্বর ফের গোলাগুলি শুরু হয়। রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে মঙ্গলবারও। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে লড়াই অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে থাইল্যান্ড কম্বোডিয়া উভয়েই। এতে এ পর্যন্ত অন্তত ৮ জন মারা গেছেন। প্রায় ৪ লাখ সীমান্তবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়ার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বহু অংশে সংঘাত ছড়িয়ে পড়েছে। রকেট হামলা, ড্রোন হামলা, বিশেষ বাহিনীর মোতায়েনের অভিযোগ এসেছে দুপক্ষ থেকেই। থাই নৌবাহিনী বলছে, কম্বোডিয়ার বাহিনী BM-21 রকেট দিয়ে তাদের সীমান্ত অঞ্চলে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। এমনকি গর্ত খুঁড়ে থাই ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনীর অভিযোগ, থাইল্যান্ড রাতভর ভারী গোলাবর্ষণ করেছে, ব্যবহার করেছে বড় আকৃতির ড্রোন এবং ব্যবহার করেছে বিষাক্ত ধোঁয়া। কম্বোডিয়া জানিয়েছে তাদের ৭ জন বেসামরিক মানুষ নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। থাইল্যান্ড বলেছে তাদের একজন সৈনিক নিহত হয়েছেন। এই উত্তেজনার মধ্যে থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকো CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা চ্যালেঞ্জ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুলো বলেন, যুদ্ধ থামাতে হলে কম্বোডিয়াকে থাইল্যান্ডের শর্ত মানতে হবে। ট্রাম্পের উপস্থিতিতে মালয়েশিয়ায় সই করা ওই শান্তিচুক্তি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওটা আর মনে নেই। কম্বোডিয়ার প্রভাবশালী নেতা এবং বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেন ফেসবুকে বলেন, শত্রুর হামলার সব পয়েন্টেই পাল্টা আঘাত হানতে আমাদের বাহিনী প্রস্তুত। গত অক্টোবরে মালয়েশিয়ায় সই হওয়া এই সমঝোতাকে ট্রাম্পের অন্যতম কূটনৈতিক অর্জন হিসেবে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। দুই দেশকে তিনি হুমকি দিয়েছিলেন, সমঝোতায় না এলে কোনো বাণিজ্য চুক্তি করবেন না। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছিল। নভেম্বরের একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ৪ থাই সৈন্য আহত হওয়ার পর থাইল্যান্ড শান্তিচুক্তি বাস্তবায়ন স্থগিত করে এবং অভিযোগ তোলে যে কম্বোডিয়া নতুন ল্যান্ডমাইন পুঁতে চুক্তি লঙ্ঘন করেছে। কম্বোডিয়া সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। রাশিয়ায় সামরিক প্লেন বিধ্বস্ত, আরোহীদের ভাগ্য এখনও অজানা। রাশিয়ায় ৭ আরোহী নিয়ে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর দেশটির ইভানোভো অঞ্চলে মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় প্লেনটি বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্যে বলা হয়েছে, দুর্ঘটনার সময় প্লেনে ৭ জন আরোহী ছিলেন, তবে কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ইভানোভো অঞ্চলে মেরামতের কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়নে থাকা একটি AN-22 সামরিক পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটি একটি জনবসতিহীন এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইভানোভো অঞ্চলটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে ইউক্রেনে চলমান রুশ অভিযানের কোনো সম্পর্ক নেই এবং এ ঘটনায় কিয়েভ জড়িত এমন কোনো অভিযোগও করা হয়নি। ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করল চীন। দেশটির আর্থিক খাতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম CCTVর বরাতে বার্তা সংস্থা AFP জানিয়েছে, মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে তিয়ানজিনে ওই কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বাই তিয়ানহুই নামে ওই ব্যক্তি চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি সম্পদ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা ছিলেন। এর আগে চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট বাইয়ের আপিল খারিজ করে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আগের রায় বহাল রাখেন।
সিসিটিভির উদ্ধৃতি অনুযায়ী আদালত আরও জানায়, চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংস বা CHIH এর সাবেক মহাব্যবস্থাপক বাই তিয়ানহুই 2014 থেকে 2018 সালের মধ্যে বিভিন্ন অধিগ্রহণ এবং অর্থায়নে অনুকূল আচরণের বিনিময়ে $15 কোটি 60 লাখ বেশি ঘুষ নিয়েছিলেন। আদালতের পর্যালোচনার প্রতিবেদনে বলা হয়, বাইয়ের অপরাধ চরম গুরুতর এবং এর মাধ্যমে রাষ্ট্র ও জনগণের স্বার্থে অত্যন্ত উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি চীনা কর্তৃপক্ষ। চীন মৃত্যুদণ্ড সংক্রান্ত পরিসংখ্যানকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচনা করে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো মনে করে, প্রতি বছর দেশটিতে হাজারের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সাজা কার্যকর করা হয়। চীনের আর্থিক খাতে দুর্নীতিবিরোধী অভিযান দীর্ঘদিন ধরেই জোরদারভাবে চলছে। এর অংশ হিসেবে উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে চীনের শীর্ষ সিকিউরিটিস নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান ই হুই মান ঘুষ ও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েন। এ বছরের মার্চে রাষ্ট্র মালিকানাধীন ইভার ব্রাইট গ্রুপের সাবেক চেয়ারম্যান লি শিয়াওপেং 6 কোটি ইউয়ান ঘুষ নেওয়ার দায়ে 15 বছরের কারাদণ্ড পান। আর 2024 সালের নভেম্বরে ব্যাংক অফ চায়নার সাবেক চেয়ারম্যান লিউ লিয়াং 1 কোটি 21 লাখ ইউয়ান ঘুষ গ্রহণের অভিযোগে 2 বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছেই না পাকিস্তানের। বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝেই প্রতিবেশী দেশটির তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান CDF ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না। সোমবার 8 ডিসেম্বর রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে বা GHQতে আয়োজিত গার্ড অফ অনার অনুষ্ঠানে আসিম মুনির কথা বলেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। তিনি বলেন, আফগান তালেবানের সামনে দুটি পথ, ফিতনা আল খাওয়ারিজ বা TTP না পাকিস্তান, তাদের একটি বেছে নিতেই হবে। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবেন না। যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত ও আরও তীব্রভাবে দেবে। ইমরান খানের দেখা না পেয়ে কারাগারের বাইরে বসে রইলেন বোন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে না পেরে আদিয়ালা কারাগারের বাইরে বসে রয়েছেন তার বোন আলিমা খান। মঙ্গলবার 9 ডিসেম্বর সন্ধ্যায়ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন তিনি। দিনভর আলিমার নেতৃত্বে চলা এই অবস্থানে যোগ দিয়েছেন দলের PTIর কেন্দ্রীয় মহাসচিব সালমান আকরাম রাজা, PTI KP প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর খানসহ জ্যেষ্ঠ নেতারা। PTI বলেছে, আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ও বৃহস্পতিবার সাক্ষাতের অনুমতি থাকার কথা হলেও প্রতিবারই কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিচ্ছে। কারাগারে যাওয়ার পথে প্রকাশিত এক ভিডিও বার্তায় আলিমা অভিযোগ করেন, রাষ্ট্র নিজেই আইন ভাঙছে, অথচ PTI কোনো অবৈধ কাজ করছে না। আমরা যদি আইন মেনে চলি আর তারা আইন ভাঙে, তাহলে বুঝতে হবে আমাদের দেশে কিভাবে ব্যবস্থা চলে। তিনি আরও বলেন, গত 14 মাস ধরে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। একজন চিকিৎসকের সাক্ষাৎ দিতে সমস্যা কোথায়? নওয়াজ শরীফ যখন জেলে ছিলেন তখন সারাদিন তার সঙ্গে চিকিৎসক থাকতেন। পরে আলিমা গাড়ি থেকে নেমে PTI কর্মী ও সমর্থকদের বড় একটি দল নিয়ে আদিয়ালা কারাগারের দিকে পদযাত্রা শুরু করেন, কিন্তু কারাগার থেকে প্রায় 1 কিলোমিটার দূরের গোরখপুর মার্কেটে গিয়ে দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানেই বসে পড়েন আলিমা। এরপর আরেক দফা ভিডিও বিবৃতিতে তিনি বলেন, এটা অসাংবিধানিক ও অবৈধ। কেন ইমরান খানকে বিচ্ছিন্ন ও নির্যাতিত অবস্থায় রাখা হচ্ছে? তারা সংবিধান ভঙ্গ করছে। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা এখান থেকে নড়ব না, লাঠি মারুক বা গুলি করুক, যা খুশি করুক।